আমি যাব তথাগতর কাছে। তথাগত, সম্ভবত তুমিও গতকাল গিয়েছিলে, নবান্নের বাইরে দাঁড়িয়েছিলে এবং সেখানে ফোন জমা পর্যন্ত হয়ে গিয়েছিল, লাইভ স্ট্রিমিং না হওয়াতে তোমরা গেলে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে অ্যাকচুয়ালি জুনিয়র ডাক্তার অর্থাৎ তোমরা চেয়ার চাও, অর্থাৎ উনি তাই বলার চেষ্টা করলেন। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। কেন চেয়ার চাইছো? দেখুন, আমি পরিষ্কারভাবে একটা কথা বলি। কালকে যখন আমাদের কাছে মেলটা আসে, তখন আমি যদি খুব ভুল না করি ওই দুপুরের দিকে মেলটা আসে আমাদের কাছে। চিফ সেক্রেটারি মেলটা পাঠান এবং আমরা একটা লাইন ওখানে দেখি, চিঠিতে লেখা আছে শেষ লাইন, অনারেবল সিএম উইল বি হ্যাপি টু মিট ইউ। এক্স্যাক্টলি। আমরা ভীষণ সদিচ্ছা নিয়ে গেছিলাম দেখা করতে, কারণ আমরা চেয়ারটাকে খুব সম্মান করি। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তো কারণ নাম একটা আলাদা করে না, এটা চেয়ারটাকে আমরা সম্মান করি এবং আমরা ভীষণ আশাবাদী ছিলাম যে আলোচনা হবে। এবং বারবার করে যে কথাটা বলা হচ্ছিল যে পরিষেবা সচল হবে, আমরা খুব পরিষ্কারভাবে জানিয়েছিলাম আমাদের যে 5 দফা দাবি, তার সঙ্গে কিন্তু হাসপাতালের পরিষেবা সচল হওয়ার একটা যোগসূত্র আছে। এই 5 দফা দাবি কিন্তু হাসপাতালের পরিষেবা স্বাভাবিক হওয়ার থেকে আলাদা কিছু নয়। এটা কিন্তু শুধু আমাদের দাবি নয়। বারবার করে যে কথাটা বলা হচ্ছে, আমি একটুকে শুনছিলাম সিএমের যে প্রেস মিটটা, যে ওনারাও বিচার চান, আমরাও বিচার চাই। উনি স্বাস্থ্যমন্ত্রী, ওনার দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি, ওনার দপ্তরের ডিএমই, ওনার দপ্তরের ডিএইচএস, এরা প্রত্যেকে এভিডেন্স ট্যাম্পারিংয়ের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত, পরোক্ষভাবেও নয়। তাহলে যদি বিচার চাওয়ার সদিচ্ছাটা থাকতো, তাহলে এভিডেন্স ট্যাম্পারিংয়ে এই মানুষগুলো সরাসরি যোগসূত্র পাওয়া গেল কেন? প্রথম কথা। দ্বিতীয় কথা, সেটা এস্টাবলিশড, তাদেরকে সাসপেন্ড করা বা তাদেরকে মানে তদন্তের আওতায় আনা হলো না কেন? আর আরেকটি কথা বলি যে চেয়ার চাই না বিচার চাই। দেখুন, কালকে আমরা যাই এবং প্রথমে যিনি পুলিশের কর্তারা ছিলেন তারা আসেন এবং তারপর চিফ সেক্রেটারি এসে কথা বলেন। এই সময়ের মধ্যে ওনারা বলেন যে আমরা টেকনিক্যাল কিছু কাজকর্ম আছে সেগুলো করছি। প্রথমেই লাইভ স্ট্রিমিং নিয়ে কথা হয়নি, যাওয়ার সঙ্গে সঙ্গে দেন আমরা সই করা যেগুলো আছে, ডিটেলস দেওয়া নিজেদের প্রত্যেকের এবং মোবাইল জমা করার কাজ শুরুও করে দিই। কিন্তু তারপরে যখন আমরা বলি যে লাইভ স্ট্রিমিং এর দাবি যেটা আমাদের আছে আমরা জানাই, ওনারা কিছুতেই রাজি হলেন না এবং বহুবার মানে ওনারা এটা এসে বোঝানোর চেষ্টা করলেন আমাদের যে লাইভ স্ট্রিমিং দরকার নেই এবং এই কথা বারবার বলছেন যে ম্যাডাম ইজ ওয়েটিং, ম্যাডাম ওয়েট করছেন, আপনারা চলুন। দেখুন, আমরা স্বাস্থ্য ভবনের সামনে কয়েক ঘন্টা দীর্ঘ ধর্ণা চলছে আমাদের, 3 দিনের ধর্ণা চলছে এবং তার থেকে বড় কথা, আমরা এতদিন ধরে রাস্তায় আছি বিভিন্নভাবে। আপনারা লালবাজার অভিযান দেখেছেন আমাদের, স্বাস্থ্য ভবন অভিযান দেখেছেন আমাদের। উনি 3 দিন ধরে 2 ঘন্টা এসি ঘরে অপেক্ষা করে হাঁপিয়ে যাচ্ছেন। আমরা শুধু ডাক্তাররা নয়, এই মুভমেন্ট আজকে শুধু ডাক্তারদের মুভমেন্ট নয়, এই মুভমেন্টটা যতটা ডাক্তারদের মুভমেন্ট, ততটা হাসপাতালের বাইরে যে মা তার মেয়ের জন্য মানে পেশেন্ট পার্টি হয়ে ত্রিপল বিছিয়ে শুয়ে থাকছেন রোগীর পরিজন হিসেবে, তারও মুভমেন্ট এটা আমরা বিশ্বাস করি এবং আমরা প্রমাণ পাচ্ছি প্রত্যেক দিন এটা স্বাস্থ্য ভবনের সামনে। ওখানে আমরা যখন লাইভ স্ট্রিমিংয়ে রাজি করাতে পারলাম না, ওনারা দাবি মানলেন না, আমরা 2 ঘন্টার ওপর প্রায় 2.5 ঘন্টার মাটিতে বসেছিলাম ওখানে। মাটিতে বসাটা অসম্মানের নয় আমাদের জন্য, আমরা মাটিতে বসে আছি স্বাস্থ্য ভবনের সামনে। আমাদের রাস্তা দেখাবে এটা আমরা বিশ্বাস করি। তারপরে যখন আমরা বিচার নয় চেয়ার চাই, এই কথাটা আমাদের যন্ত্রণা দিয়েছে, কিন্তু আমরা আমাদের রাস্তা থেকে, আমাদের লক্ষ্য থেকে, 5 দফা দাবি থেকে সরে আসি। ডক্টর তথাগত, উনি বলছেন কালার আছে আপনাদের, কি কালার আপনাদের? দেখুন, আমাদের কালার কি সেটা তো বলতে পারবো না। ওখানে এত শয়ে শয়ে মানুষ আছেন, প্রত্যেকের কালার ওটা বলা সম্ভব না। আমরা প্রত্যেকে ভোটার, আমরা রাজনীতির চিন্তাভাবনা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। কিন্তু আমি আপনাকে মানে খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, ওখানে যে মানুষরা বসে রয়েছেন, যারা ডেলিগেশনে গেছিলেন, এরা প্রত্যেকে কিন্তু ঐক্যবদ্ধ একটা বিষয়, যে অভয়ার বিচার চাই। এখানে রঙের কোনো প্রশ্নই উঠছে না। বেশ, আমি ডক্টর রঞ্জন ভট্টাচার্যের কাছে যাব। ডক্টর ভট্টাচার্য, গতকাল মুখ্যমন্ত্রী পরিসংখ্যান তুলে ধরলেন। তিনি বললেন 27 জনের মৃত্যু হয়েছে, এর আগে 23 বলা হচ্ছিল, আরও কিছু বেড়ে গেল এখানে। উনি বললেন প্রায় 7 লক্ষ মানুষের পরিষেবা ব্যাহত হয়েছে, 1500 ইমার্জেন্সি পেশেন্ট অত্যন্ত খারাপ অবস্থায় ইমার্জেন্সিতে রয়েছেন, তাদের চিকিৎসা হচ্ছে না। আপনি কি বলবেন, জুনিয়র ডক্টরদের ধর্নার কারণে মুখ্যমন্ত্রী যে পরিসংখ্যান তুলে ধরছেন সেগুলো আদৌ ঠিক নাকি ঠিক নয়? রাজনীতির ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয়,
তেমনি আমাদের এই জুনিয়র ডাক্তারদের সহ চিকিৎসক সমাজের যে আন্দোলন, সেটাতে যদি কেউ রং খোঁজে তাহলে তাদেরকে কালার ব্লাইন্ড ছাড়া আর কিছু বলা যায় না। প্রথমত যে 7 লক্ষ মানুষ পরিষেবা পাননি এবং 27 জন মৃত্যু হয়েছে, আমরা তো বলেছি, তার প্রকৃত তথ্য দিন, কোথায় মারা গেছেন, কোন হাসপাতালে মারা গেছেন, কি কারণে মারা গেছেন। এবং সেখানে আপনি দেখবেন যে মেডিকেল কলেজগুলোতে যেখানে জুনিয়র ডাক্তাররা কর্মরত, সেটা আমাদের সমগ্র চিকিৎসা পরিষেবার মাত্র 0.52%। 95,000 যে চিকিৎসক রয়েছে তার মধ্যে খুব অল্প সংখ্যক জুনিয়র ডাক্তার এই টার্সারি কেয়ারে চিকিৎসা দেয়। এবং সেখানে সাব ডিভিশন লেভেল থেকে শুরু করে ব্লক লেভেল, প্রাইমারি হেলথ সেন্টার, ডিস্ট্রিক্ট হসপিটাল, মেডিকেল কলেজ, প্রত্যেকটা জায়গাতে যেখানে শুধুমাত্র মেডিকেল কলেজ ছাড়া বাকি কোথাও জুনিয়র ডাক্তার নেই। কিন্তু এখানে যে মনে রাখতে হবে যে আজকে বিচার আমরা চাই না, চেয়ার চাই, কথাটা অত্যন্ত বেদনাদায়ক। কারণ 16 বছর বয়স থেকে একটা চিকিৎসকের জীবন শুরু হয়, তাকে 5.5 বছর MBBS করতে হয়, তারপরে তাকে পোস্ট গ্রাজুয়েশন করতে হয় 3 বছর, SR বন্ড পোস্টিং এর জন্য 3 বছর, তারপর নিট পিজি, নিট SS দিয়ে আবার 3 বছর। তাই একটা মানুষের যৌবনের প্রায় 14টা ক্রিম ইয়ার চলে যায় চিকিৎসকদের। তাই আমরা চেয়ারের জন্য নই, আমাদের চেয়ারের হারানোরও কোনো ভয় নেই। কিন্তু আজকে নবান্নে যে গান পয়েন্টে রাখা হচ্ছে যে শর্ত ছাড়া আলোচনায় বসতে হবে, এটাই তো সবচেয়ে বড় একটা শর্ত। এবং মনে রাখতে হবে 12 থেকে 15 জনকে বলা হয়েছিল আসতে, কিন্তু প্রত্যেক মেডিকেল কলেজের যদি একজন প্রতিনিধি থাকে তাহলে 30 জন দরকার। কোনটা বেশি ওপেন মাইন্ডেড হয়, যদি রুদ্ধদ্বার বৈঠকটা ওপেন মাইন্ডেড, না লাইভ স্ট্রিমিং? লাইভ স্ট্রিমিং যদি বিচারাধীন বা সাবজুডিস ম্যাটার হয়, তাহলে এই বৈঠক ডাকাটাও তো সাবজুডিস ম্যাটারের মধ্যে পড়ে। দ্বিতীয়ত হচ্ছে কোনটা আশ্চর্য, ভোর রাতে ইমেল করে আমাদের টাকা হচ্ছে, না সন্ধে 4টের পরে বলা হচ্ছে পোস্টমর্টেম করো। একের পর একভাবে যেভাবে ক্যাথেটার করে, কিডনি করে যেভাবে আমাদের করা হচ্ছে, এই জাতীয় মন্তব্য থেকে বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে সরকার দিশাহারা। তাই স্বাস্থ্যমন্ত্রী, আইনমন্ত্রী, সামনে যে 30টা সাদা খালি চেয়ার ছিল, আমার তো ওটা মনে হচ্ছে শ্মশানের নিস্তব্ধতা বা কোনো শ্রাদ্ধ বসরে যাচ্ছি, কোনো একটা বৈঠকের জন্য নয়। এবং ডক্টর ভট্টাচার্য, মনে হয় না এই চেয়ার বসিয়ে যে ছবি তোলা হয়েছে এটা পুরোটা একটা স্টেজ? এই ছবিটা তোলার কোনো প্রয়োজন ছিল না? প্রয়োজন ছিল কি একটা ছবি, একটা ভিডিও কাউকে করতে বলা যে আমি বসে আছি, তোমরা ভিডিও করো, করে দেখাও চেয়ারটা, সব চেয়ার খালি রয়েছে, এটার কি প্রয়োজন ছিল? প্রয়োজন এখানে একটাই, যে দেখানো যেন তেন প্রকরণে যে সরকারের সদিচ্ছা আছে এবং জুনিয়র ডাক্তারদের সদিচ্ছা নেই। মনে রাখতে হবে জুনিয়র ডাক্তাররা নিরন্তরভাবে এই যে আমরা যে প্রতিবাদ করছি তাতে সিনিয়র ডাক্তাররা কোথাও বসে নেই। কোনো হাসপাতালে কোনো জায়গায় মৃত্যু ঘটেনি। পরিসংখ্যান দিয়ে দেখিয়েছে যে 1 মাসে মাত্র যে সংখ্যায় মৃত্যু হয়েছে তার চেয়ে গত বছর বা তার আগের বছর অনেক বেশি সংখ্যায় মৃত্যু হয়েছিল। এবং 48 থেকে 72 ঘন্টা একজন জুনিয়র ডাক্তার ডিউটি দেয়। ডিউটি আওয়ারের পরেও তারা ব্লাড টানতে যায়, কোনো রুগী রক্ত না পেলে ব্লাডের আয়োজন করে, নিজেরা রক্ত দেয়, বায়োপসি রিপোর্টটা পর্যন্ত নিজেরা আনতে দেয়। তাই তাদেরকে এইভাবে কর্দমাসিক্ত করা, আমাদের যে আন্দোলনটাকে গতিরোধ থেকে অবরুদ্ধ করা, এই কোনো অপপ্রয়াস আমরা মানব না। কারণ মনে রাখবেন 64 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে এবং তার সত্ত্বেও যে উল্কাপাত হয়েছে, উল্কা মানে ইউতে হচ্ছে উদয়ন বাবু, উদয়ন গুহ, এলে হচ্ছে লাভলি দেবী, কেতে হচ্ছে কাঞ্চন বাবু এবং এতে হচ্ছে অপূর্ব বাবু। এবং গতকাল ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির পর্যন্ত বলেছেন যে আমাদের উপর বর্বরচিত হানা হবে এবং যদি জনগণ রুষ্ট হয় তাহলে আমাদের কেউ দেখার নেই। তাহলে আমাদের নিরাপত্তা কথা সুপ্রিম কোর্ট তো বলেছেন যে নিরাপত্তা ছাড়া কাজে যোগ দেওয়া যাবে না। সেইখান থেকেই দাঁড়াচ্ছে ডক্টর ভট্টাচার্য, সঙ্গে থাকুন, সেখান থেকেই দাঁড়াচ্ছে সুপ্রিম কোর্ট তো প্রাথমিকভাবে এটাই বলেছিলেন যে নিরাপত্তা না হলে কাজ নয়, নিরাপত্তা নিশ্চিত হলে ডক্টরদের কাজে যোগ দিতে হবে। তাহলে তো প্রথম অর্ডারটা মানলে তবে তো দ্বিতীয় অর্ডারের কথা আসে বা দ্বিতীয় ইনস্ট্রাকশনের কথা আসে। এই মুহূর্তে একটি গ্রাফিক্স দেখাবো দর্শকদের। জালিয়াতি ফাঁস মমতার নাম দিয়েছি আমরা এই গ্রাফিক্সের। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দেখানোর চেষ্টা করছেন, জুনিয়র ডাক্তারদের জন্য বহু লক্ষ লক্ষ মানুষের নাকি চিকিৎসা হচ্ছে না। রাজ্যে সরকারি হাসপাতাল 245টি রয়েছে এবং সেই 245টি সরকারি হাসপাতালের মধ্যে 93,000 চিকিৎসক রয়েছেন। তার মধ্যে জুনিয়র ডাক্তারের সংখ্যা কত? 7,500। 8% সামান্য বেশি। 8% সামান্য বেশি জুনিয়র ডক্টরদের যে সংখ্যা, তার জন্য 7 লক্ষ না 8 লক্ষ মানুষের কথা তিনি বলছেন, না 15 লক্ষ, তাদের নাকি চিকিৎসা হচ্ছে না, বহু লোক মারা যাচ্ছেন। আমি ডক্টর দাসের কাছে আসবো। তথাগত এই সংখ্যা পরিসংখ্যান আমরা দেখাচ্ছিলাম, 7%, 8% জুনিয়র ডক্টর। গতকাল মুখ্যমন্ত্রী আবারও এমফাসাইজ করলেন যে এত মানুষের মৃত্যু হয়ে যাচ্ছে ডাক্তারদের জন্য। তিনি সাধারণ মানুষ আর জুনিয়র ডাক্তারদের আলাদা করার চেষ্টা করছেন, দেখানোর চেষ্টা করছেন যে সাধারণ মানুষ দেখো যে আপনাদের শত্রু হচ্ছে এই জুনিয়র ডাক্তাররা। কোথাও যেন আমার এটা মনে হয়েছে। দেখুন, আমি একটা কথা বলি, এই কথাগুলো মানে রাজ্য প্রশাসনের যে শীর্ষস্তর থেকে আসছে, এতে তো আমাদের যন্ত্রণা বাড়ছে, এটা সত্যি কথা। তার থেকেও বড় কথা হচ্ছে আমাদের যে মাস্টারমশাই, আমাদের যে স্যারেরা, আমাদের যে দাদারা,
নিরন্তর ডিউটি করে চলেছেন এবং আপনার কথা বলি এই বিষয়ে, আমরা যারা জুনিয়র ডাক্তার আমরা কিন্তু এমনও হয়েছে যে একটানা 3 দিন ডিউটি করেছি না ঘুমিয়ে, এটা কিন্তু আমাদের অভ্যাসে আছে। কিন্তু আমাদের যিনি এইচওডি স্যার, আমাদের যিনি অ্যাসোসিয়েট প্রফেসর স্যার বা ম্যাডাম যারা আছেন, তাদের কিন্তু এটা অভ্যাসে ছিল না। এই 1 মাসে তারা সেটা অভ্যাস করেছেন। এটা যে ওনারা অনেকটা বয়স বেশি, তাদের ক্ষেত্রে এটা অভ্যাসটা করা কিন্তু খুব কষ্টকর। সেই মানুষগুলো যে নিরন্তর পরিষেবা দিয়ে যাচ্ছেন সরকারি হাসপাতালগুলোতে গ্রামেগঞ্জে, এই প্রচেষ্টাটাকে, এই সৎ উদ্যোগটাকে ছোট করার কোনো মানে ছোট কেন করলেন এটা বলে আমি ছোট জানি না। করা হচ্ছে, তার কারণ মনে হচ্ছে যেন তারা চিকিৎসা পরিষেবা দিতে পারছেন না।